তো আপনাদের বিনিয়োগের টাকা কোনো অপচয় হয়নি, যেটা হয়েছে সেটা শুনেন। আপনাদের বিনিয়োগের টাকা থেকে আমি যেটা করেছি, যেটা জজ সাহেব আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে আচ্ছা আপনি যে বিনিয়োগের টাকা থেকে 43% কমিশন দিয়ে দিচ্ছেন আপনার বিনিয়োগকারীদেরকে, এটা ভালো কাজ করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি টাকা জোগাড় দেবেন কিভাবে? আর এটা পৃথিবীর ইতিহাসে কোনো কোম্পানির ক্ষেত্রে এই আইন আছে কিনা? আমি বললাম দেখেন, পৃথিবীতে কোনো কোম্পানি কমিশন দেয় কিনা এই উদাহরণ দিয়ে আমি করি না। আমি একটা উদাহরণ জানি, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো প্রিমিয়ামের 80% কমিশন দিয়ে, প্রিমিয়ামের 80% টাকাই দিয়ে দেয় কমিশন হিসাবে। কথা হয়তো আপনাদের জীবন বীমা না, আমি জীবন বীমা তো আপনি আবার বলেন না, আমি বলছেন কোনো কোম্পানি, আমি উদাহরণ দিয়ে দিছি। আচ্ছা জজ সাহেব সন্তুষ্ট হয়ে গেছে। বলে এখন যে আপনি যে 5700 টাকা, যেটা মনে করেন 10,000 টাকার মধ্যে 4,300 টাকা কমিশন দিয়ে দিচ্ছেন, কারে কারে দিচ্ছেন? আমি সিএল লাইনে যা আছে সব মাল্টিলেভেলে সবাই নিয়ে গেছে। আর বাকি টাকা কি করছেন? 5,700 টাকা, সেটা দিয়ে আমি সম্পদ করছি। সেই সম্পদের কি অবস্থা? সে আছে, ওনারা পাহারা দিচ্ছে, পুলিশের কাছে আছে। তো আপনি তাহলে বাকি 4300 টাকা থেকে দিবেন? তখন আমি ওনাকে বলছি এই 5,700 কোটি টাকার সম্পদের দাম স্যার এখন 55,700 টাকা হয়ে গেছে, এত গুণ বাড়ছে। বলে তাই নাকি? বলছে হ্যাঁ, আমি যে সম্পদ কিনে রাখছি যেটা 5,700 টাকা লাগছে সেটা 50,000 টাকার উপরে ভ্যালু হয়ে গেছে। সুতরাং আমি নিশ্চিন্তে তাদের তো দিতেই পারবো, আমাকে যদি সুযোগ দেয়া হয় আমি লাভ সহ দিতে পারবো। বলে সুযোগ দেওয়া মানে? আমি সে আপনি আমাকে সুযোগ দেওয়া অনুমতি দিতে হবে, হুকুম দিতে হবে যে আপনি টাকা দেওয়া শুরু করেন। আপনি হুকুম না দিলে কিন্তু আমি টাকা দিতে পারবো না, এগুলো বলে আসছি। কিন্তু ওনাকে হুকুম দিতে দেওয়া হইল না, কারণ তারাও জানে হুকুম দিলে কিন্তু টাকা দেওয়া শুরু হবে। তো কি করতে হবে? জিনিসটাকে একটা ভেজালের মধ্যে রাখতে হবে। যুবকের মতো, যুবকের লোকেরা যেভাবে ধরা খাইছে, আইটিসি এর লোকেরা যেভাবে ধরা খাইছে, আমাদেরকে ধরা খাওয়া পার্টি বানাইতে হবে, দশা চক্রে ভগবান ভূত বানাইতে হবে। তার মানে যে কথাটা আমি ব্ল্যাক এন্ড হোয়াইট অফার দিছি, যে আপনি শুধু মাননীয় আদালত একটা হুকুম দিয়ে দেন যে টাকাটা দিয়ে দেন। হুকুম দিলে কি ক্ষতি হইতো? কি অসুবিধা হইতো? আমাকে একটা হুকুম দিল যে আপনি টাকা ফেরত দেওয়া শুরু করেন, বললো না। কার নির্দেশে? বাদীর নির্দেশে। বাদী বললো যে না, হুকুম দিলে সে টাকা দিতে পারবে, আমরা জানি, আমরা তো হেরে এই জন্য ঢুকাই দিই। আমরা তো তার মানি না যে ঢুকাই নেই কেন? সে এত বড় বাহিনী নিয়ে চলে, এটা আমাদের গর্ব লাগছে, বলছে তো এটা। তো আপনার কাজ করেন, আপনি ছেড়ে দেন, আপনার ডেস্টিনি বন্ধ করে দেন। আমি সেটা অসম্ভব পারবে কেন? আমি বললাম লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে, বরং সরকারের ভোট নষ্ট হবে। এই কাজটা করেন না। এই লোকগুলো বেকার হলে এগুলো আন্দোলনে নামলে এবং ভোট যাবে সরকারের বিরুদ্ধে। আমরা ভোট নিয়ে এত চিন্তা করি না, আপনি কোম্পানি বন্ধ করবেন। যখন রাজি হলেন না, একদিন পার হয়ে গেল। একদিন পার হওয়ার পরে থানায় জমা দিয়ে রিমান্ড তো চলতেছে, রিমান্ড ছিল মোট 23 দিন। প্রথম তো এটা আমগরে পিটেছে, আমারও পিটাইনি, আমার হাত পা বেঁধে রাখছে, চেয়ারম্যান সাহেবের গায়ে হাত তুলছে, এগুলো পরে সুন্দর অনেক মারা মারছে। দুদুক যে মারে ডিবির মতো, আপনারা যাই না রাখেন আমার থেকে। একজন লোকে পিটেছে, দুইজন বেঁধে রাখছে। আপনি চিন্তা করতে পারেন, দুর্নীতির জন্য মানুষ বুঝি রিমান্ডে নিয়ে আগে মারে? এটা তো পুলিশের সিস্টেম, দুদুক এগুলো করতে শিখছে। যাই হোক, এখন আমাকে ভিন্ন প্রস্তাব দিল যে পাইছি একটা ভালো প্রস্তাব আপনার জন্য। কালকে আমরা চেয়ারম্যান সাহেবের সাথে অনেক আলাপ সালাপ করে একটা প্রস্তাব আপনার জন্য বাই করছি। বললাম ভালো, আমি খুশি হয়ে গেছি। তো আপনারা দেশ ছেড়ে চলে যান, আপনাদেরকে এয়ারপোর্টে নামা দিয়ে আসবেন। এটা কেমন প্রস্তাব হলো? আমি সারা জীবনের কামাই বাংলাদেশে, আমি এগুলো ছেড়ে দিয়ে বিদেশে চলে যাবো। বিদেশে যাই কি আমি ডিশ মাছ রেস্টুরেন্টে কাজ করবো? এই বুড়ো বয়সে কোথায় আমি বিদেশে থাকবো? তো এটা জানি না, আপনি বিদেশ চলে যান। তাহলে বলছি তাহলে আমাদের চলে গেলাম, এই যে আপনাদের কাস্টডিতে আছি, এটার কি হবে? আমরা সকালে বলে দেবো, ভোর রাতের দিকে বলে দেবো আমাদের কাস্টডি থেকে পালাই গেছে, আমরা 10-12 জন পুলিশের সাসপেন্ড করে দেবো যে এদের কাস্টডি থেকে পালাই গেছে, এগুলো চাকরি শেষ, আপনি বেঁচে গেলেন। তখন আমি জিজ্ঞাসা করছি এরকম আর কত লোকের পাঠাচ্ছেন দেশের বাইরে? জানতে চেয়েছি এরকম কেস কয়টা আছে। আমি কিছু অসম্ভব, আপনারা যে চালাকি করবেন সেটাও আমি জানি। বলে কি? বলছি এখান থেকে নিতে, র্যাবের অফিসে নিতে নিতে মাঝখানে কুড়িলের কাছে নিয়ে রাস্তা থেকে নামে পিছনে হ্যান্ডকাপ লাগায় দুইটা শুট করে দিয়ে যে হ্যান্ডকাপ করা অবস্থায় পালন অবস্থায় তাই নিচ্ছে ক্রস করে। আমি এগুলো করতে না, এখন নাজিমুদ্দিন রোডের জেলখানায় দিয়ে আসে। ওরে বাবা, সাহস কি? বলছি সাহসের ওকে দেখছেন কি? বলে কি করবেন? আমি কিছু একদিন হলে ক্ষমতার পরিবর্তন আসবে,
আমি কিছু একদিন হলেও ক্ষমতার পরিবর্তন হবে, মিস্টার মোজাহার আলী এবং তৌফিকুল ইসলাম সেদিনের জন্য রেডি থাকে। মারবেন? আমি মারবো না। জনগণ আপনাদেরকে বান্ধা জেলে দিয়ে আসবে, পাবলিক দিয়ে আসবে আপনাদেরকে। তাদেরকে রাস্তায় বসানোর জন্য, এতগুলা লোকের বেকার করে দেওয়ার জন্য আপনারা দুইজনের যে ধৃষ্টতা দেখাইছেন, কয় আমাদের উপরে চাপ আছে। আমি যে কোথা থেকে চাপ? আল্লাহ তাআলা দিছে। উপরের থেকে চাপ আছে। উপর থেকে চাপ মানে কি আপনারা উপরে কাজ করেন না রাষ্ট্রের জন্য কাজ করেন? বলে এখন এগুলো বলে লাভ নাই, আপনারা আগে তদবির করেন, তদবির করে সব ঠিক করেন। আমি সেটা আমি তদবির করতে পারবো না, কারণ তদবির করতে গেলে আমার কাছে শত শত কোটি টাকা ঘুষ থাকবে, করতে হবে। কামের আমি সারা জীবনে 50 কোটি টাকা, জানেন? আমি সারা জীবন সেই 50 কোটি টাকাতে 10 কোটি টাকা ট্যাক্স দিয়ে দিলাম। টাকা ঠিকলো আমার কাছে 40 কোটি, আর এখন আমরা আমার 500 কোটি টাকা কোথেকে দেবো? এই হচ্ছে অবস্থা। কিভাবে জেলটা খাইতে আসছি। চেয়ারম্যান সাহেব কোনদিন ছাড়া পেলে ওরা থেকে গল্প শুনেন যে কিভাবে আমাদেরকে মেন্টালি এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। একটা জিনিস আমাদের ভিতরে কাজ করছে যে একদিন হইলো বাইর হবো এবং প্রতিশোধ হবো, যে একদিন হলো বাইর হবো বলছে। কিন্তু দুইজন রেডি থাকেন, তখন আপনারা এলপিআর চলে যাবেন, তখন কিন্তু আপনারা অবসরে যাবেন। আপনারা যে সরকারের পৃষ্ঠপোষকতা পাবেন এই সুযোগও থাকবে না, কারণ তখন আপনাদের উর্দি থাকবে না। তখন উর্দি ছাড়া আপনারা দুজন কিন্তু সিভিলিয়ান, আপনাদেরকে রিমান্ডে আনবো আমরা, জনগণ রিমান্ডে নিয়ে আসবো। রিমান্ডে দেখছেন কি যে সমস্ত অপকর্ম, যে সমস্ত ভাষা আমাদের সাথে অশ্লীল অশ্লীল অসভ্য কথাবার্তা, বাজে বাজে গালি দিতে, জানেন কি অবস্থা? এরা বলে অফিসার, মানে মনে হয়েছে তারা আমাদের টোকায় ধরে নিয়ে আসছে, চিন্তাই করে ধরে নিয়েছে, মা দোকার আসামে ধরে নিয়েছে। আমি একজন অফিসার এমনি বলছি, আমি কইছি আপনি ঢাকা শহরে কবে আসছেন? বলে কেন? আমি আপনার বাপরও তখন জন্ম হয়নি যখন যখন থেকে আমরা ঢাকা শহর থাকি। আপনি কারো কি ভয় দেখান? আমি কি বুড়িগঙ্গা দিয়া নৌকা বলে ঢাকা ঢুকছি? জন্ম আমার এখানে, আমার বাপ এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আপনারা দিনের দিন 7 দিন আগে ঢাকা শহরে ঢুকছে আর সরকারি চাকরি করেন। কথাবার্তা সাবধানে বলবেন, আমরা কোনো অর্ডিনারি আসামি নই। তখন তাদের মনে করছে যে না, এই লোকের পালস শক্ত, তার মানে আস্থা অনেক শক্ত, এর বেশি। তখন আমার পকেটের থেকে টাকা খরচ করে এবার পাঙ্গাস মাছ, রুই মাছ এগুলো এটা খাওয়াচ্ছে। কিরে ভাই এত খাওয়া? কয় চেয়ারম্যান সাহেব দিচ্ছে আপনাদেরকে খাওয়ানোর জন্য। এগুলো খাও না, তো বাসার খাওয়া আছে, কটা খান দিচ্ছ? পরে বলে ভুল বুঝেন কেন? কেন ভুল বুঝেন? আমরা তো আপনাদেরকে ধরিয়ে আনিনি, আমাদেরকে দিয়ে ধরায় আনা হয়েছে। আমরা অপরাধ, আমরা হুকুমের গোলাম। আমি দিচ্ছি এটা, আমি বুঝছি আপনারা যে হুকুমের গোলাম, কিন্তু একটু ভালো ব্যবহার করেন, তখন আমাদেরকে শিখায়। তাহলে ম্যাজিস্ট্রেটের সামনে যা বলবেন কি আমি সব অপরাধ করছি, আপনাদের আমরা ভিতরে ঢুকাই দেব। দেওয়ার পরে আবার যখন ট্রায়াল শুরু হবে তখন বলবেন যে আমাকে দিয়ে ভয় লাগায় এগুলো বলছে, আমরা তাই করছি। ম্যাজিস্ট্রেটও বলছি যে ভয় লাগায় এগুলো করছে। এখন দেখি কি ম্যাজিস্ট্রেট আর বিশ্বাস স্বীকারই করে না যে আমি এই কথাটা বলতেছি। সবাই উঠে গেছে। আমি তখন কিন্তু একটাই দোয়া করছি যে আল্লাহ কোনো একদিন দেশে বিচার ব্যবস্থা আসুক, ন্যায়পরায়ণ একজন বিচারক আসুক, ন্যায়পরায়ণ একজন রাষ্ট্র শাসক আসুক। আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি আল্লাহ এটার জন্য বিচার আল্লাহ দুনিয়াতে দেখা যেতে পারে। তো এই হচ্ছে আপনাদের বিনিয়োগ নিয়ে আমি সংক্ষিপ্ত আকার বললাম, আরো বিস্তারিত অন্য সময় বলবো।